বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সানিতা। আজকে হাল্লা বলের মুখোমুখিতে আমরা অতিথি রূপে পেয়েছি সদরের বিদ্যালয় পরিদর্শক দেবব্রত মজুমদারকে। নমস্কার দেবব্রত বাবু। নমস্কার সবিতা ম্যাডাম। নমস্কার হাল্লা বলের সমস্ত দর্শক। হাল্লা বলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা রাজ্য শিক্ষা দপ্তরের বিভিন্ন কার্যাবলী পাশাপাশি একজন স্কুল ইন্সপেক্টর বা বিদ্যালয় পরিদর্শকের কি কি দায়িত্ব রয়েছে, কি কি কার্যাবলী রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই একজন বিদ্যালয় পরিদর্শকের কি কি দায়িত্ব থাকে, মানে আপনি যদি বিশদে জানান বিষয়টা। একজন বিদ্যালয় পরিদর্শক, আমরা যদি খুব সংক্ষেপে বলি, আইএন ইয়ার অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্টের চোখ ও কান বলতে পারে। আমাদের দপ্তর যতগুলো কর্মসূচি নেয় তার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য ফিল্ড লেভেলে মানে সরাসরি বিদ্যালয় পরিদর্শকদেরই কাজ করে থাকেন। তো আমাদের কাজটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা, আমার বিদ্যালয় পরিদর্শক, আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক থাকে, পাশাপাশি একাডেমিক্যালি আমরা আবার ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করে থাকি। তো যেখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেটা থাকে, সেখানে আমাদের একটা ব্লকের অন্তর্গত যত স্কুলগুলো থাকে, গভর্নমেন্ট এইডেড, ইভেন প্রাইভেট, মাদ্রাসা, সমস্ত বিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট থাকে। তো সেটা একটা দিক। আরেকটা, আমাদের যেটা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে আমাদের আন্ডারে সরাসরি থাকে বিআরসি, অর্থাৎ ব্লক রিসোর্স সেন্টার। সেখানে আমাদের বিআরপিরা থাকেন। ওনারা যেমন একাডেমিক্যালি স্কুলগুলো ভিজিট করেন, পাশাপাশি বিদ্যালয়গুলোতে একাডেমিক ইনপুট দেন, ওইটা একটা বিষয় থাকে। তো আর আরেকটা যেটা মূল কাজ আমাদের, সেটা হলো আমাদের বিদ্যালয়গুলোতে আমাদের রেগুলার একটা ইন্সপেকশন। সেখানে আমাদের যে কর্মসূচিগুলো ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা আমরা পরিদর্শনের মাধ্যমে কারেক্টিভ মেজার নেওয়ার জন্য বিদ্যালয়গুলোকে আমরা মেজার নিয়ে থাকি। আপনার কাছ থেকে শুনলাম বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব এবং কার্যাবলী সম্পর্কে। একজন বিদ্যালয় পরিদর্শককে সর্বোপরি মানে কয়টা স্কুলের দায়িত্বে থাকে? বিদ্যালয় পরিদর্শকের অ্যাকচুয়ালি এভাবে সংখ্যায় বলা মুশকিল। প্রত্যেক বিদ্যালয় পরিদর্শক ব্লক লেভেলে পোস্টিং থাকে। তো একটা ব্লক এরিয়াতে যতগুলি স্কুল থাকে, তো সেগুলোর মোটামুটি আমরা দুইভাবে ভাগ করতে পারি। কিছু স্কুল থাকে যেমন বিশেষ করে জেবি, এসবি, এবং কিছু কিছু ক্ষেত্রে হাই এবং এইচএস স্কুলে সরাসরি বিদ্যালয় পরিদর্শকেরা দায়িত্ব থাকেন। উনি ওনার ড্রয়ালও ওনার হাতেই থাকেন। আবার কিছু স্কুল আছে সেলফ ড্রয়াল হলেও করেও সেই ব্লক এরিয়ার অবস্থিত হয়। ওইখানে কিন্তু যে সমগ্র যত ফান্ডিং থাকে, মিড ডে মিল হোক বা মানে আমাদের সমগ্র শিক্ষার ফান্ডিং হোক, সেটা কিন্তু থ্রু ব্লক মানে একজন আইএসএর থ্রুতেই যায়। তো আমরা যদি বলি ব্লক এরিয়ার সমস্ত স্কুলেরই উনি দায়িত্বপ্রাপ্ত। তো রাজ্য শিক্ষা দপ্তরে যে বিভিন্ন কর্মসূচি, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শক কি করে থাকে? হ্যাঁ, ধরুন আমাদের যে সেন্ট্রালি স্পন্সর স্কিমগুলো থাকে বা আমাদের স্টেট গভর্নমেন্ট যে স্কিমগুলো অ্যাডপ্ট করে থাকেন, প্রতিটা স্কিমে কিন্তু মানে বিদ্যালয়ে ঠিকভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা, তো সেটা পুরোপুরি কিন্তু একদম গ্রাসরুট লেভেলে কিন্তু বিদ্যালয় পরিদর্শকেরাই কিন্তু সেটাকে বাস্তবায়িত রূপ করার ক্ষেত্রে ওনাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হয়। তো যেমন মনে করেন, আমি যদি বলি, আমি রিসেন্টলি যে স্কিমগুলো আমাদের একদম বিদ্যালয় শিক্ষা দপ্তর ভীষণভাবে গুরুত্ব সহকারে দেখছেন অ্যাজ পার এনইপি 2020, বিশেষ করে নিপুণ, মিশন মুকুল, তারপরে আমাদের যেমন এই সমস্ত স্কিমের ক্ষেত্রেই সেটা যে ম্যাটেরিয়ালগুলো বিদ্যালয়গুলোতে দেওয়ার কথা সেটা পড়ছে কিনা, ফান্ডিংটা পড়ছে কিনা, ঠিকভাবে স্কুলগুলো খরচা করছে কিনা, তারপরে ক্লাসরুম আমরা যেটা বলি জয়ফুল লার্নিং, সেই ক্লাসরুম টিচিংটা বিদ্যালয় প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষকরা করছেন কিনা, তারপরে
যে জিনিসপত্রগুলো যেভাবে রাখার কথা, আমাদের যেটা নিপুণ কর্নার ক্রিয়েট করার কথা, সেভাবে প্রত্যেক বিদ্যালয়ে সেই নিপুণ কর্নারগুলো ঠিকভাবে গড়ে উঠেছে কিনা, সবটাই কিন্তু বিদ্যালয় পরিদর্শকরাই বিদ্যালয়গুলোকে ভিজিট করে। ওনাদের মেকানিজম আছেন যে বিআরপি সিআরপির মাধ্যমে ওরাও ভিজিট করছেন, বিদ্যালয় পরিদর্শকরাও ভিজিট করছেন। সেটা গ্রাসরুট লেভেলে সত্যি ইমপ্লিকেশন হচ্ছে কিনা সেটাই অ্যাকচুয়ালি বিদ্যালয় পরিদর্শক সরাসরি এই কাজটাই করে থাকে। রাজ্য শিক্ষা দপ্তর গৃহীত বিভিন্ন নীতিমালা থাকে, পলিসিস থাকে, তো জাতীয় শিক্ষানীতি 2020 যে এই যে ইত্যাদি আপনারা কিভাবে শিক্ষক সমাজের কাছে নিয়ে যান? আচ্ছা, জাতীয় শিক্ষানীতি বিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি 2020 সালে আমরা হলে প্রায় 4 বছর। এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো কাজ আমাদের অলরেডি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এস পার এডিপি প্রত্যেক শিক্ষকের কিন্তু মানে 40 ঘন্টা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর প্রত্যেক শিক্ষক 40 আওয়ার্স কিন্তু উনি ইন সার্ভিস ট্রেনিং পাবেন, এবং সেটা আপনারা শুনে থাকবেন প্রত্যেক বছর 40 ঘন্টা। মানে 5 ডে আমরা যদি বলি, 5 দিনে যদি 8 ঘন্টা করে হয় তাহলে 40 ঘন্টা ট্রেনিং হয়। সেটা আপনারা অলরেডি শুনেও থাকবেন যে নিষ্ঠা ট্রেনিং একটা আপনারা শুনেছেন। তো সেই ট্রেনিং এ কিন্তু এই যে ট্রেনিং গুলো হয়, সেখানে কিন্তু এই জাতীয় শিক্ষানীতিকে একেবারেই গ্রাসরুট লেভেলে কিভাবে কি স্তরে ইমপ্লিকেশন হবে তার বিস্তারিত আলোচনা করে। আপনি হয়তো জেনে থাকবেন, আমরা প্রায় 36 বছর পুরানো আমাদের একটা শিক্ষানীতি ছিল, সেটাকে একদম আমূল পরিবর্তন হয়ে আমাদের জাতীয় শিক্ষানীতি এখন ইমপ্লিকেশন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথমে আমাদের টার্গেট গ্রুপ হয়েছে আমাদের একেবারেই নিচে, মানে আমাদের যে গ্রাসরুট লেভেল থেকেই শুরু হচ্ছে। তো এখানে যে বিদ্যালয়ের আগে যে স্ট্রাকচার ছিল 10+2, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা এখন 5+3+3+4। এখন আমি যদি বলি 5 এর প্রথম যে 5 সেটা কিন্তু প্রি প্রাইমারি, অর্থাৎ আমার 3 বছর বয়সে নার্সারি, তারপরে কেজি1 4 বছর, কেজি2 5, 6 বছরে কিন্তু ক্লাস 1 এ ভর্তি হবে, এবং 7 বছর ক্লাস 2। এই যে প্রথম 5 বছর এটা আমাদের একবারে বিগিনার্স। তো এরপরে আমার হবে 3 থেকে 5, 3, 4, 5 সেকেন্ড স্তর, তারপরে হবে আমার 6, 7, 8, দেন 9 থেকে 12। এই 4টা স্তরে আমি এটাকে ভাগ করতে পারি। তো আমাদের বর্তমান সময়ে যেটা আমাদের মূল ইমপ্লিকেশন হচ্ছে, আমাদের একেবারে ওই যে প্রথম যে পাস, মানে ক্লাস প্রি প্রাইমারি থেকে আমাদের যে ক্লাস 2 পর্যন্ত, সেটাকে আমরা বেশি এমফাসিস দিচ্ছি। পাশাপাশি মানে ন্যাশনালি আমাদের কিন্তু ক্লাস 8 পর্যন্ত অলরেডি এস পার এনইপি গাইডলাইন মেনে ন্যাশনাল কারিকুলাম ফ্রেম আপ হয়েছে। তো সেই নির্দেশিকাকে মানে মাথায় রেখে আমাদের এসসিআইটি অলরেডি সেই বইগুলোতে আবার আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং এসসিআইটি সেই ন্যাশনাল কারিকুলাম ফ্রেম আপ অনুযায়ী এই বছর কিন্তু নতুন বই কিন্তু আমাদের ক্লাস 8 পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। তো হয়তো আগামী বছর থেকে আমাদের 9 থেকে এটা আবার 9 থেকে যে 12 সেই পোর্শনটা কিন্তু চেঞ্জেস হবে। তো এটা ধাপে ধাপে কিন্তু ইমপ্লিকেশন হবে। তো আমাদের যেটা প্রথম যেটা আমাদের ধাপ, যেটা আমরা নিপুণ হিসেবে আপনারা খুব ভীষণভাবে এটা পপুলার আমাদের রাজ্যে, আপনারা জেনে থাকবেন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিশিয়েন্সি ল্যাঙ্গুয়েজ উইথ লার্নিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমেরেসি। অর্থাৎ শিশুরা যাতে পড়বে ঠিক আছে, সেটা বুঝে পড়া এবং তার নিউমেরেসি যে প্রাথমিক ধারণা, প্রত্যেকটা ক্লাসে গণিত দক্ষতা প্রত্যেকটা ক্লাসের একটা নির্দিষ্ট আমরা লার্নিং আউটকামস আমরা ফ্রেম আপ করেছি, এবং সেটা একেবারে প্রতিটি বিদ্যালয়ে আমরা নিপুণ লক্ষ্য বলে একেবারে ফ্লেক্সের মাধ্যমে প্রত্যেক বিদ্যালয়ে কিন্তু আমরা অলরেডি একটা ফ্লেক্স আমরা লাগানো আছে, এবং টিচারদেরকে আমরা সেন্সিটাইজ করেছি। আমরা প্যারেন্টদেরকে জন্য মেগা প্যারেন্ট টিচার মিটিং হয়েছে। যখন আমরা এটা লঞ্চ হয়েছে, প্রাথমিক ধারণার জন্য আমরা প্রথম একটা অ্যাসেসমেন্ট আমরা হয়েছিল ক্লাস 2 বাচ্চা। তো এই বছর আমরা সেই বাচ্চাদেরকে আমরা 1 বছর পরে সেই আমাদের লক্ষ্যে কতটুকু আমরা অগ্রসর হতে পেরেছি, আমরা অনলাইন সার্ভে হয়েছে, ওই বাচ্চাগুলো যখন ক্লাস 3 হয়েছে সেটাও সার্ভে হয়েছে। তো এখানে আমাদের একটা বিশাল একটা সাফল্য আমরা দেখতে পেরেছি। আপনাদের এখনো পুরোপুরি আমরা যেটা আমরা ডাইরেক্টর স্যারও কিছুদিন আগে উনি বলেছেন যে আমাদের সাফল্যটা ভীষণ রিমার্কেবল, এবং আমাদের এমএচআরডি থেকেও আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা মানে আমাদের ত্রিপুরা রাজ্য ভীষণভাবে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এই ক্ষেত্রে। তো আমাদের শিক্ষকদের যে ট্রেনিং এর মাধ্যমে
আপনি যে প্রশ্নটা করেছিলেন, এবং কাজের মাধ্যমে আমাদের এনইপির যে বিভিন্ন আমাদের নির্দেশিকাগুলো, হ্যাঁ বিষয়গুলো আমরা ওনাদের কাছে আমরা নিয়ে যাচ্ছি ধাপে ধাপে। আপনি এখন নিপুণের কথা বললেন, নিপুণকে বাস্তবায়িত করতে বিদ্যালয় পরিদর্শক হিসেবে আপনার যে অভিজ্ঞতা এই কদিন, সেটা একদম খুব রিলেভেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি নিপুণ যখন আমরা কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়, তো প্রাথমিক অবস্থায় দুই তিনটা জিনিস আমাদের কর্মসূচি হাতে নেওয়া হয় দপ্তরের তরফ থেকে। তো সেখানে আমাদের একটা বিষয় ছিল একটা মেগা প্যারেন্ট টিচার মিটিং, এবং আমাদের মুখ্যমন্ত্রীর একটা আবেদন, সেই আবেদন একেবারে লিফলেট আকারে আমরা প্রত্যেকের প্যারেন্টসের হাতে আমরা সেটা পৌঁছেছিলাম, এবং আমাদের আগামী দিনে নিপুণ নিয়ে আমরা কি ইনিশিয়েটিভ করবো সেটা কিন্তু প্রত্যেক স্কুল বিদ্যালয়ে যে প্যারেন্ট টিচার মিটিং এর মাধ্যমে আমরা প্রত্যেক অভিভাবকের কাছে আমরা সেই আবেদনটা আমরা রেখেছি। পাশাপাশি আমাদের প্রত্যেক বিদ্যালয়ে দুজন করে টিচারকে আমরা কিন্তু নিপুণ বা আমরা এফএলএন, আমরা যদি বলি ফাউন্ডেশনাল এন্ড নিউমারেসি টিচার, এফএলএন টিচার হিসেবে আমরা ট্রেন করেছি, এবং ওনাদের উপরে দায়িত্ব ছিল, ওনারা তো থাকবেনই সঙ্গে, পাশাপাশি ওনারা অন্য টিচারদেরকেও কিন্তু এই বিষয়টাকে সেন্সিটাইজ করবেন। তো সেই এফএলএন টিচারদেরকে কিন্তু যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 1-2, বিশেষ করে ক্লাস 1-2 এবং 3 সহ আমরা 3 পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের একটা লার্নিং আউটকামস কি হবে, 1 বছর পড়াশোনা করে বাচ্চাটা কতটুকু জ্ঞান অর্জন করবে তার একটা নির্দিষ্ট আমরা রূপরেখা হাতে দিয়েছি। এবং পাশাপাশি যেহেতু ক্লাস 1-এ যখন বাচ্চারা ভর্তি হয়, আমাদের এখন কিন্তু সব স্কুলে প্রি প্রাইমারি নেই, আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুল আছে 125, পাশাপাশি আমাদের কোলোকেটেড যে নার্সারি। আপনি বলছিলেন প্রি প্রাইমারি স্কুলের কথা, এরকম মানে প্রাক প্রাথমিক লেভেলকে যুক্ত করা হয়েছে, এরকম কটি স্কুল আছে আপনারা? হ্যাঁ, আমাদের এখানে এমসি মানে আগরতলা সদর বিদ্যালয় পরিবেশের অধীন, আমি যদি আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিদ্যালয়গুলোর কথা বলি, তাহলে আমাদের 15টা বিদ্যাজ্যোতি স্কুল ছাড়াও আরো 2টো স্কুলে নার্সারি স্কুল আছে, প্রি প্রাইমারি স্কুল আছে। তো টোটাল 17টি স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল আছে 15টি, আর 2টো এক্সট্রা মিলে টোটাল 17টি প্রি প্রাইমারি স্কুল আছে। তো এগুলো বাদ দিয়ে মানে বিশেষ করে ক্লাস 1-2 কথা আমরা বলছিলাম নিপুণ নিয়ে, তো সেখানে যে স্টুডেন্টরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলোর পূরণে শিক্ষকেরা কিন্তু কাজ করছেন ভীষণ দরদ দিয়ে, মানে সেই কাজ করছেন। পাশাপাশি হ্যাঁ, আপনি নিপুণ প্রসঙ্গে তো আমাদেরকে বললেন, এবার আপনি আরেকটা কথা বলছিলেন যে মিশন মুকুল, এই মিশন মুকুল সম্পর্কে যদি বিস্তারিত তুলে ধরেন, পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা সেটা বলতে পারেন। হ্যাঁ, মিশন মুকুল বলতে তাহলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড যেতে হচ্ছে। আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার, তার আন্ডারে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো থাকে। সেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কিন্তু যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকে, ওনাদের কিন্তু কাজের দুটো দিক আছে, একটা হলো একাডেমিক বাচ্চাদের পড়াশোনা, আরেকটা দিক আছে ওনাদের নিউট্রিশনস এন্ড যে ইমিউনাইজেশন, ওই মানে মা এবং শিশুর স্বাস্থ্য এবং তার বেসিক নিউট্রিশন হচ্ছে কিনা সেই দিকটা ওনারা দেখেন। তো সেখানে যখন একটা অঙ্গনওয়াড়ি থেকে বাচ্চারা যখন আমাদের বিদ্যালয়ে আসে, হ্যাঁ, বা অঙ্গনওয়াড়ির বাইরে থেকেও কিন্তু আমাদের বিদ্যালয়গুলোতে আসে, হ্যাঁ হ্যাঁ, তো সেই বাচ্চাদের কিন্তু প্রস্তুতিটা ঠিক বিদ্যালয়ের সঙ্গে কিন্তু একেবারেই কিন্তু একটা গ্যাপ থেকে যায়। বিদ্যালয়ে আসার আগে বিদ্যালয় সম্পর্কে ওদের ধারণাও থাকে না। তো এমন অনেক সময় দেখা যায় অঙ্গনওয়াড়ি সেন্টারে হ্যাঁ হ্যাঁ সেতু বন্ধনের একটা বিষয় আসছে। তো সেই বাচ্চাগুলোকে বিদ্যালয়মুখী করার উদ্দেশ্যে তো আমাদের এই মিশন মুকুল লঞ্চ হয় যৌথভাবে সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের এবং আমাদের শিক্ষা দপ্তরের যৌথ মেমোরেন্ডাম একটা নির্দিষ্ট এসওপির মাধ্যমে। সেই কি আমাদের সেই এসওপিটা হলো অন্য কিছু না, আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে যে পারিপার্শ্বিক 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মধ্যে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো থাকে, সেটাকে প্রথমে আইডেন্টিফাই করা এবং সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সঙ্গে সেই বিদ্যালয়গুলোকে মানে এটা কোরিলেশন তৈরি করা। আমরা যদি বলি স্পোকেন হাব মডেল, মানে এটা একটা স্কুলটা বিদ্যালয়টা একটা হাবের মধ্যে থাকলো, আবার প্রত্যেকটা বিদ্যালয় মানে অঙ্গনওয়াড়ির সঙ্গে ওর একটা মানে যোগাযোগ তৈরি করা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা প্রত্যেক সপ্তাহে একদিন করে বিদ্যালয়ে আসবেন এবং বিদ্যালয়ের যে এফএলএন যে টিচাররা আছেন ওনারা ওনাদেরকে একটা মানে যে আগামী সপ্তাহের জন্য একটা নির্দিষ্ট ছোট্ট একটা কাজ দেবেন যে
আপনারা এই সপ্তাহে বাচ্চাদেরকে এই 3টা লেটার বা এই অতটুকু একটু পড়ানো, এইগুলো, এই যে একটা কাজ, সেটা কিন্তু শিক্ষকেরাই দেবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কি করবেন, সেটা পরবর্তী সপ্তাহে গিয়ে উনি ওই বাচ্চাদেরকে নিয়ে সেই বিষয়টা নিয়ে বাচ্চাদেরকে পড়াবেন। তো এরকম 4 সপ্তাহ পরে মাসে একবার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেই বাচ্চাদেরকে নিয়ে আমাদের সেই বিদ্যালয়গুলোতে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসার পর সেখানে বাচ্চাদের সঙ্গে ওরা বসবে, বিদ্যালয় সম্পর্কে ওদের একটা ধারণা হবে। এবং আমাদের যে বিশেষ করে এখানে যে আমাদের যে নিপুণের যে রুমগুলো, যে রুমে বিদ্যালয় নিপুণ ক্লাসগুলো চলে, সেখানে কিন্তু প্রচুর আমাদের নিপুণ কর্নার মধ্যে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। সেই ম্যাটেরিয়াল গুলোকে ওরা দেখে ওরা আকৃষ্ট হবে বিদ্যালয়ে আসার জন্য, ওদের আরো উদ্বুদ্ধ হবে। পাশাপাশি ওই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কতটুকু বাচ্চাদেরকে সেন্সিটাইজ করতে পেরেছে, ওই বিষয়টাও কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা সেটা বাচ্চাদের সঙ্গে কথা বলে অনেকটা কিছুটা জানার একটু চেষ্টা থাকবে। তাহলে কি হবে, তাহলে বিদ্যালয় সম্পর্কে বাচ্চাদের যে ভয় বা ভীতি সেটা কেটে যাবে এবং আমার বিদ্যালয়মুখী হবে। এটা হলো মুকুলের একটা পোর্শন। সেকেন্ড আরেকটা বিষয় মানে আমাদের দপ্তর হাতে নিয়েছে যে অনেকগুলো যে অঙ্গনওয়াড়ি সেন্টার একেবারে বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যেই ওদের অবস্থান। তো এস পার এনইপি গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের 3 বছর থেকে কিন্তু মানে এডুকেশনের বিষয়টা কিন্তু শিক্ষা দপ্তর দেখবে। তো যেহেতু শিক্ষা দপ্তর এটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে যে 3+ যে বাচ্চা ওদের, তো স্বাভাবিক কারণেই আমাদের দপ্তর কি করেছে যে শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে সহমতের ভিত্তিতে যে স্কুলগুলো আমাদের একেবারেই বিদ্যালয়ের মধ্যে বা একেবারেই 100 মিটার বা 200 মিটারের মধ্যে, সেটা আমরা কো-লোকেটেড অঙ্গনওয়াড়ি বলছি, সেটাকে আমরা মার্জ করে দিচ্ছি। এবং ওই স্কুলগুলোতে আমরা প্রি প্রাইমারি খুলে দেওয়া হচ্ছে। তো কি হবে, ওই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার উনিও বিদ্যালয়ে থাকবেন, সে বিদ্যালয় থেকে কিন্তু এডুকেশনের কাজটা করবেন, উনি আবার হেলথের যে ইমিউনাইজেশনের পার্টটা করবেন। এবং আমাদের যে এখানে টিচাররা কিন্তু এই যে ছোট বাচ্চাদের প্রি প্রাইমারি বাচ্চাদেরকেও কিন্তু পেয়ে যাবে। তো এই উদ্দেশ্যে কিন্তু অলরেডি আমাদের প্রি প্রাইমারি টিচারদেরও কিন্তু যাই রিক্রুট হয়েছিল, এর পরবর্তী সময় বিভিন্ন টিচারদের কিন্তু ট্রেনিং করে প্রি প্রাইমারি টিচার হিসেবে ট্রেনিং করানো হয়েছে। পাশাপাশি এর মধ্যে আপনারা হয়তো খবরে শুনেও থাকবেন যে দপ্তর কিন্তু প্রি প্রাইমারি টিচার কিন্তু নিয়োগ করবে এর মধ্যেই। তো হলে পরে আমাদের কিন্তু যে 3 বছর থেকে যেটা আমাদের প্রি প্রাইমারি টিচার নিয়োগ করবেন, তাহলে তাদের যে যোগ্যতা সম্পর্কে যদি একটু বলে দেন। সেটা একটু অ্যাকচুয়ালি এটা পুরোটা দায়িত্ব এখন এসএটির উপরে আছে। ওনারা হয়তো একটা কোর্স চালু করবেন, মেবি আমি মানে সঠিকভাবে আমার কাছেও কিন্তু তথ্য নেই, ওনাদের আর কি হবে সেটা আমার কাছে তথ্য নেই। তো এটা দপ্তর ভাবছে, আমিও আপনাদের মতে আমি জেনেছি যে আমাদের দপ্তরের সঙ্গে আমাদের যতটুকুই কথা হয় যে আমাদের টিচার লাগবে, এই ক্ষেত্রেও কিন্তু টিচার লাগবে। এবং সহসাই কিন্তু খুব ভালো খবর যে সহসাই কিন্তু সেই রিক্রুট কিন্তু প্রসেস হবে। তো আপনি এখন একটু আগে টিএলএম এর কথা বলছিলেন। আমরা জানি যে মডার্ন এডুকেশন সিস্টেমে টিএলএম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়েছে। তো বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে টিএলএম প্রদানের ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শকের ভূমিকা যদি বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এস পার এনইপি বাদ দিয়েও যদি আমরা বলি, আমাদের কিন্তু লার্নিংটাকে জয়ফুল করতে গেলে কিন্তু তার শিক্ষণ সামগ্রী খুব প্রয়োজন। এবং শিক্ষকেরা কিন্তু আগে কিন্তু ভীষণভাবে তার অভাব অনুভূত হতো, শিক্ষকদের সেরকম ম্যাটেরিয়াল কিন্তু হাতে থাকতো না। আমরা বইতে আমরা দেখতাম যে এটা আমার একটা কাজ করতে হবে, ল্যাবরেটরি কিন্তু ছিল না, 10 লেভেলে কোনো পরীক্ষাগার ছিল না। শুধুমাত্র যে সব বিদ্যালয়ে সায়েন্স স্ট্রিম ছিল সেখানে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব ছিল, এছাড়া আর কোনো ধরনের ল্যাবরেটরির নাম আমরা শুনতাম না। বাট বর্তমান সরকার ভীষণভাবে যে আপনার যে নিপুণ আমাদের হাতে নিয়েছি, আর আমরা যে ভীষণ আমরা যে এনইপি বলছিলাম, এনইপির আন্ডারে কিন্তু আমরা কিন্তু সে ব্যাপারে কিন্তু ভীষণভাবে দপ্তর হাতে নিয়েছে কাজটা। তো আমি যদি একেবারে প্রি প্রাইমারি থেকে শুরু করি, প্রথমে আমি নিপুণে আসছি। নিপুণে কিন্তু যে টিএলএম এর ব্যাপারটাকে নিপুণ কিন্তু অন্যভাবে একটু চিন্তা করেছে। ওটা প্রথম বছর যখন নিপুণ লঞ্চ হয়, আমরা প্রত্যেকটা বিদ্যালয়কে কিন্তু 6000 টাকা করে টাকা দেওয়া হয়েছিল নিপুণের জন্য, টিএলএম কেনার জন্য, যেন শিক্ষক তার আর্থসামাজিক অবস্থানে থেকে তার পারিপার্শ্বিক থেকে লো কস্ট ম্যাটেরিয়াল দিয়ে ওনারা
বিদ্যালয়ে তৈরির ব্যবস্থা করবেন বা বাজার থেকে কিনবেন। পরবর্তী বছর দ্বিতীয় বছরে কিন্তু 10,000 টাকা করে প্রত্যেক বিদ্যালয়কে দেওয়া হয়েছে। থার্ড ইয়ার এই বছর কিন্তু প্রত্যেক বিদ্যালয়কে নিপুণের স্টুডেন্ট সংখ্যার ভিত্তিতে নিপুণের কিট দেওয়া হয়েছে, একেবারে পুরো বক্স ভর্তি হিউজ ম্যাটেরিয়াল। এবং এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমাদেরকে মানে বিদ্যালয়গুলোকে আমরা অলরেডি নির্দেশ দিয়েছি যে ওই যে ক্লাস 1, 2 এবং প্রি প্রাইমারি প্রতিটা ক্লাসের জন্য একটা নিপুণ কর্নার থাকে, সেখানে সুনির্দিষ্টভাবে এই টিএলএম গুলো থাকবে এবং পাঠদানের ক্ষেত্রে শিক্ষকরা তার সদ্ব্যবহার করবেন। পাশাপাশি ক্লাস 3 to 5 এর জন্য আমরা ম্যাথস কিট দিয়েছি, আর 6 to 8 এর জন্য ম্যাথস কিট এন্ড সায়েন্স কিট আলাদাভাবে দেওয়া হয়েছে। 9, 10 এর জন্য সায়েন্স কিট, ম্যাথস কিট এবং এবার জিওগ্রাফি কিট, এগুলো কিন্তু আমরা দিয়েছি। তবে এই যে জিনিসগুলো, যে কিটগুলোর কথা বলছি, সেগুলো সেন্ট্রালি প্রকিউর হয়, সেটা ডিস্ট্রিক্টের মাধ্যমে আমাদের হাতে পৌঁছে, আমরা সেগুলো বিদ্যালয়গুলোতে পৌঁছে দিই। পাশাপাশি বিদ্যালয়গুলোতে সেইগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা আমাদের যখন আমরা পরিদর্শনে যাই, বিদ্যালয় পরিদর্শনে যাই, তো আমরা শিক্ষকদেরকে বলি সেটাকে সেন্সারাইজ। এবং এই টিএলএম গুলো কিন্তু ভিতরে কিন্তু ম্যানুয়ালও থাকে, একেবারে সিবিএসসি যে বইতে প্রতিটা চ্যাপ্টারের মধ্যে যেভাবে আমাদের কাজ একটা ওয়ার্ক দেওয়া থাকে, ঠিক ওইটার সঙ্গে রিলেটেডই কিন্তু ম্যাটেরিয়ালস সেখানে থাকে। তো শিক্ষকরা যদি সেই ম্যাটেরিয়ালগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তো আমাদের পাঠদান মনে হয় আরো অনেক বেশি মানে সহজ হবে এবং শিক্ষার্থীরা কিন্তু নেবে। এটার পাশাপাশি আমাদের কিন্তু অটল টিঙ্কারিং ল্যাব হচ্ছে, তারপরে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ হচ্ছে, আমাদের ল্যাব আসছে কিন্তু মানে প্রত্যেক বিদ্যালয়ে ক্লাস 10 এ কিন্তু আপনার কিন্তু সায়েন্স ল্যাব কিন্তু এখন হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে আমাদের ম্যাটেরিয়াল যায়। আচ্ছা, আমরা অনেকগুলি প্রকল্পের কথা শুনেছি, এর মধ্যে পিএম3 যে প্রকল্পটা, সেই প্রকল্প সম্পর্কে যদি বিস্তারিত তুলে ধরুন। পিএম3 এটা একটা সিসিএস প্রকল্প, মানে সেন্ট্রালি স্পন্সর স্কিম, সিএসএস স্কিম। তো আমাদের আপনারা শুনে থাকবেন, আমাদের যে আগের গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম শুনে থাকবেন, আপনারা শুনে থাকবেন নবোদয় বিদ্যালয়, ঠিক এই বিদ্যালয়গুলো কিন্তু একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয়। তো সেই বিদ্যালয়গুলোতে স্পেশাল ফান্ডিং থাকে এবং মোটামুটি একটা আদর্শ বিদ্যালয়ে যা যা পরিকাঠামো দরকার সমস্ত ব্যবস্থাপনা থাকে। তো সেটা ছিল যেমন কেন্দ্রীয় বিদ্যালয় একটা ডিস্ট্রিক্টের নির্দিষ্ট একটা বা দুইটা, একটা নবোদয় বিদ্যালয় প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা, কিন্তু সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তি হতে চায়, কিন্তু স্থান সংকলনের জন্য সেটা সুযোগ পায় না। তো সেটাকে মাথায় রেখে সম্ভবত নীতি আয়োগ এই স্পন্সর স্কিমটা হাতে নিয়েছে। সেটার উদ্দেশ্যে ওনারা একটা ওয়েবসাইট খুলেছেন, পিএমসি ওয়েবসাইট। তো সেখানে বলা হয়েছে মোটামুটি প্রত্যেক ব্লকে অ্যাটলিস্ট 2টো করে পিএমসি স্কুল করা হবে এক্সিস্টিং স্কুলগুলোতে। তো সেই ওয়েবসাইটে স্কুলগুলো অ্যাপ্লাই করবে, তার নির্দিষ্ট গাইডলাইন আছে। তো ওই অনুযায়ী স্কুলগুলো ছবি টবি দিয়ে স্কুলগুলো প্রেয়ার করার পরে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ওনার যে টিম, ওনারা কিন্তু স্কুল ভিজিটে গিয়ে সেই ইনপুটগুলো দেখেন, স্কুলগুলো যে ইনপুটগুলো দিয়েছেন, ওনাদের পরিকাঠামো, ওনাদের টিচার, স্টুডেন্ট, সেগুলো কতটুকু হয়েছে। তো সেখানে একটা পয়েন্টের ভিত্তিতে কিন্তু এই স্কুলগুলো সিলেকশন হয়। তো সেটার ভিত্তিতে এটা 2022 সালে যখন টিচার্স ডে হয়, সেই টিচার্স ডে প্রোগ্রামে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লঞ্চ করেন। এবং 23 সালে আমাদের কিন্তু এএমসি এরিয়াতে শুধু আমার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হাই এইচএসসি স্কুল, এটা পিএমসি স্কুলের মর্যাদা পায়। এবং এই বছরে আমাদের এডিনগর ইংলিশ মিডিয়াম হাই স্কুল, এটা এসবি ছিল, হাই স্কুলে উন্নীত হয় এবং সেটা আবার পিএমসি স্কুলের মর্যাদা পায়। অর্থাৎ এএমসি এরিয়ার মধ্যে আমাদের এরকম 2টি স্কুলই আছে। তো সেখানে যে ফান্ডিংটা বা বাকি যে ম্যাটেরিয়ালগুলো, সেটা সরাসরি ডিস্ট্রিক্ট এডুকেশনের থ্রুতে পেমেন্ট ফান্ডিংটা হবে। এবং আমাদের যে সমগ্র বা যা যা স্কিমের যত রকমের বেনিফিশিয়ারি হয়, আমরা কি করি, যেমন ধরুন সমগ্রতে একটা বিষয় থাকে যে আমরা অটো টিঙ্কারিং ল্যাব করবো, তাহলে ল্যাব আমরা ধরুন আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টে বলা হয় যে তুমি 30টা ল্যাবের জন্য এবার ইনিশিয়েটিভ বা যা যা স্কিমের যত রকমের বেনিফিশিয়ারি হয়, আমরা কি করি, যেমন ধরুন সমগ্রতে একটা বিষয় থাকে যে আমরা অটো টিঙ্কারিং ল্যাব করবো,
তাহলে ল্যাব আমরা ধরুন আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টে বলা হয় যে তুমি 30টা ল্যাবের জন্য এবার ইনিশিয়েটিভ নাও, তো তাহলে 30টা স্কুল সিলেক্ট করলো, আমার সব স্কুল কিন্তু পেলো না। বাট এই ধরনের যতগুলো এরকম থাকে আমরা যখন সিলেকশন করি পিএমসি স্কুল মাস্ট সেটা পাবে, অর্থাৎ সমস্ত স্কিমের সমস্ত ফেসিলিটি কিন্তু সেই পিএমসি স্কুলগুলোতে থাকবে। তো সেখানে একজন বিদ্যালয় পরিদর্শক হিসেবে আমাদের যেটা কাজ, লাস্ট এটা নিয়ে আমাদের একটা সেন্ট্রালি বড় একটা এসিএর মধ্যে একটা বড় সমস্ত আইএসদের নিয়ে সমস্ত ডিউদের নিয়ে যে আমাদের যে সেল আছে পিএমসি সেল ডাইরেক্টর অফিসে, ওনারা একটা মিটিংও করেছিলেন। তো সেখানে আমাদের যে বলা হয়েছিল যে ফান্ডিংটা হবে আমাদের যেটা বিদ্যাজ্যোতি স্কুলে যেরকম যেভাবে হচ্ছে ঠিক ওরকম ভাবেই সেখানে সেই কাজগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে আইসারা কিন্তু পিএমসি স্কুলগুলো ভিজিট করতে হবে, ভিজিট করে সেগুলো ইমপ্লিকেশন হচ্ছে কিনা, পড়াশোনার মানে ক্লাসরুম অ্যাপ্রোপ্রিয়েট পড়াশোনা হচ্ছে কিনা সেটা যাতে আমরা পরিদর্শন করি, এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সম্ভবত সেটা ওয়েব বেস হবে। তো আমরা এখনো সেই অ্যাপ বা ওয়েব আমরা এখনো হাতে পাইনি, হয়তো অদূর ভবিষ্যতে সেই ফরম্যাট বা অ্যাপ আমরা হাতে পাবো। আমরা সবাই সর্বশিক্ষা অভিযানের কথা শুনেছি, যে সর্বশিক্ষা তথা সমগ্র শিক্ষা যে প্রকল্প এটা সম্পর্কে প্রায় সকলেই অবগত আছেন, এর বর্তমান সামগ্রিক চিত্রটা যদি খুব ভালো কথা। মানে সর্বশিক্ষা 2006 সালে লঞ্চ হয়, 2005-06 ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো সেটা ছিল লক্ষ্য ছিল, আমরা দেখে থাকি মানে আমাদের এত প্রচার হয়েছে সেই সময় যে 6 থেকে 14 বছর প্রত্যেকটা বাচ্চা যাতে আমাদের শিক্ষার আওতায় আনা হয়, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্রচুর স্কুল খোলা হয়, প্রচুর টিচার নিয়োগ হয়, সেটা আমাদের ক্লাস 8 পর্যন্ত সেই আওতাধীন ফ্রি টেক্সট বুক, সেই মিড ডে মিল স্কিম সবটা কিন্তু সর্বশিক্ষার আন্ডারে কিন্তু চালু হয়। তো 2017-18 ফাইন্যান্সিয়াল ইয়ারে সেই সর্বশিক্ষাটা কিন্তু চেঞ্জ হয়ে নাম হয়েছে সমগ্র শিক্ষা। তো সেখানে কিন্তু এখন যেটা টার্গেট গ্রুপ, আগে যেটা আমার 6 থেকে 14 ছিল, এখন সেটা টার্গেট গ্রুপ চেঞ্জ হয়ে গেছে 3 থেকে 18। তো এই জন্য এটা হয়ে গেছে সমগ্র শিক্ষা, ব্যাপকতা অনেক বেশি বেড়ে গেছে, মানে একেবারে প্রি প্রাইমারি নার্সারি থেকে শুরু করে আমার ক্লাস 12 পর্যন্ত। তো মাঝে সর্বশিক্ষা যখন চলছিল, মাঝে কিন্তু সর্বশিক্ষা যখন ক্লাস 8 পর্যন্ত অ্যাকচুয়ালি সেখানে আমাদের নোট ইনটেনশন একটা পলিসি ছিল যে আমরা এমন ভাবে পড়াবো যাতে কোনো বাচ্চা ফেল না হয়, যদি কোনো কারণে বাচ্চা অকৃতকার্য হয় তাকে আমরা রিমিডিয়াল ক্লাসের মাধ্যমে সেটাকে আবার পরীক্ষা নিয়ে ওকে আমরা প্রমোট করে দেব, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত কোনো রকমের ফেল হবে না বাচ্চারা। তো এটা একটু হয়ে কিন্তু বাচ্চারা কিন্তু আসছিল, ক্লাস 8 পাস হয়ে যাচ্ছিল, বাট 8 পর্যন্ত ফ্রি টেক্সট বুক মিড ডে মিল ওরা পেয়েছে, কিন্তু ক্লাস 9-এ গিয়ে স্কুলগুলো একটু দূরে, অনেকটা দূরে হয়, তারপরে বই ওরা নিজেদেরই কিনতে হয়, তারপরে ইউনিফর্ম ফ্রি পায় না, অনেক আর্থসামাজিক অনেকগুলো কারণে কিন্তু বাচ্চারা ড্রপ আউটটা বেড়ে যাচ্ছিল ক্লাস 8-এর পরে, 14 বছরের পরে। তারপরে কিন্তু গভর্নমেন্ট একটা হাতে নিয়েছিল মাধ্যমিক শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। তো সেটা আমাদের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানটা সেটা পরিচালিত হতো ডিস্ট্রিক্টের তরফ থেকে, ফান্ডিংটা হতো ডিস্ট্রিক্ট থেকে সরাসরি বিদ্যালয়ে, সর্বশিক্ষাটা ছিল থ্রু বিপিসি অর্থাৎ ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর বা আইএস এর থ্রুতে। তো এই দুটোকে ক্লাব করে যখন সমগ্র শিক্ষা হয় তখন আবার পুরো দায়িত্বটা কিন্তু আবার আইএস এর উপরে এসে যায়। তো এই স্কিমের আন্ডারে আমাদের কিন্তু ফ্রি ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, তারপরে মিড ডে মিলস সবটাই কিন্তু এই স্কিমের আন্ডারে কিন্তু পরিচালিত, অর্থাৎ মানে কি বলবো বিদ্যালয়ের একেবারে মানে যত আনুষঙ্গিক বিষয় আছে মোটামুটি সবটাই কিন্তু সর্বশিক্ষার বা সমগ্র শিক্ষার আন্ডারে কিন্তু চলে আসছে। তো সেখানে এজ এ ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর আমরা ব্লক লেভেলে আমরা প্ল্যান করি, প্ল্যান অনুযায়ী ধরেন আমার যে নির্দিষ্ট স্কিম আছে সমগ্র শিক্ষার আন্ডারে মোটামুটি প্রায় 125 ধরনের আমাদের ইনপুট আছে। তো সেখানে প্রত্যেক বছরের যে যখন আমাদের পিএবি হয় ডিস্ট্রিক্টের তরফ থেকে আমাদের সেখানে পিএবিতে ফান্ড চাওয়া হয় বিভিন্ন স্কিমের আন্ডারে, প্রায় 25 থেকে 30 রকমের ফান্ডিং আসে, সেগুলোর আন্ডারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, আমাদের স্পোর্টস ম্যাটেরিয়াল দেওয়া হয়, তারপরে আমাদের সায়েন্স এন্ড বুক ক্লাবের জন্য ফান্ডিং হয়, অ্যাডোলেসেন্স স্টুডেন্টের অ্যাডোলেসেন্সের জন্য ইয়ে হয়, তারপরে সিডব্লিউএস বাচ্চাদের জন্য বেশ কিছু ইনপুট আছে। তারপরে এখন এই বছর আমরা প্রত্যেক প্রাইমারি টিচারকে কিন্তু ট্যাব দেওয়া হয়েছে, ডিজিটাল
তারপর ডিজিটাল লাইব্রেরি দেওয়া হয়েছে 30টা করে, হাই এবং এইচএসসি স্কুলকে 30টা করে ট্যাব দেওয়া হয়েছে ডিজিটাল লাইব্রেরি করার জন্য। এবং প্রাইমারি টিচার যারা ইউজিটি রেগুলার আছেন তাদেরকে কিন্তু প্রত্যেককে কিন্তু দপ্তরের তরফ থেকে একটা করে ট্যাব দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের তারপরে বাচ্চাদেরকে ইউনিফর্ম দেওয়া হয়েছে, পাশাপাশি স্পোর্টস এর জন্য একটা টি শার্ট দেওয়া, স্পোর্টস টি শার্ট আমরা দেওয়া হয়েছে, একটা স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, বই তো আমরা যাচ্ছি, বইয়ের মধ্যে অনেক বই, নর্মাল আমার যে ফিটনেস বুকের পাশাপাশি কিন্তু ওয়ার্কবুক যাচ্ছে, বিদ্যাসেতু যেটা আমরা বলতে ভুলে গেছি, একটা বিদ্যাসেতু মডিউল, টিচারদের জন্য হ্যান্ডবুক, টিচার ডায়েরি, এই সব কিছু কিন্তু সমস্ত কিছু কিন্তু সমগ্র শিক্ষার তরফ থেকে হয়। এবং এই গ্রাসরুট লেভেলে কিন্তু পুরোটাই ম্যানেজ কিন্তু আইএসদের কি মাধ্যমেই কিন্তু শেখা যায়। একজন বিদ্যালয় পরিদর্শকের তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন সিবিএসই বিদ্যালয়গুলিও রয়েছে। এই সিবিএসই স্কুলগুলির জন্য আলাদা কি ধরনের ব্যবস্থাপনা দরকার? অ্যাকচুয়ালি সিবিএসই স্কুল বলতে এখানে আমি বলছি, আমাদের আগে কিন্তু স্টেট গভর্নমেন্টের মধ্যে সিবিএসই স্কুল ছিল না, প্রাইভেট স্কুলই ছিল। আর কেন্দ্রীয় বিদ্যালয় ছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার বা নবোদয় বিদ্যালয় ছিল। শুধুমাত্র গভর্নমেন্ট এডেড স্কুল থেকে ওরা যে একমাত্র এখানে আমাদের সদর শুধু হিন্দি স্কুল হাই সেকেন্ডারি যেটা গভর্নমেন্ট এডেড স্কুল সেটা সিবিএসই ছিল। পরবর্তী সময় যখন বিদ্যালয় আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্প লঞ্চ হয়, সেক্ষেত্রে আমাদের সদরে 12টি স্কুল প্রথম অবস্থায় সিবিএসই হয়। দ্বিতীয় বছর আরো 3টিকে, মানে প্রথম 100টা সারা ত্রিপুরা 100টা স্কুলে বিদ্যাজ্যোতি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আরো 25টি বিদ্যালয়, তো 125টি বিদ্যালয় এখন সারা ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে। তার মধ্যে আমার সদরে টোটাল 15টি বিদ্যাজ্যোতি। এই 15টা বিদ্যালয়ে কিন্তু আমাদের স্টেট বোর্ড থেকে টিবিএসসি থেকে ওরা কিন্তু সিবিএসসি তে ওরা মানে কনভার্ট হয়ে গেছে। তো সেখানে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো ও কিন্তু যেহেতু আমার এরিয়ার মধ্যে আছে, সেখানেও কিন্তু সমস্ত যে মিড ডে মিল থেকে শুরু করে সমগ্র শিক্ষার যা যা ইনপুট আছে সবটাই কিন্তু আইসিএস থ্রুতে যায়, এবং সেগুলো সরাসরি সেখানে খরচা হচ্ছে কিনা, স্কুলগুলো পড়াশোনা হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হয়। পাশাপাশি ইদানিং আমাদের ওয়েস্টেড ডিএম স্যার একটা বিশেষ একটা ইয়ে হাতে নিয়েছেন। উনি প্রত্যেকটা বিদ্যালয়ের সঙ্গে, যেহেতু এই যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোকে অ্যাকচুয়ালি চেয়ারম্যান হন বাই ভার্চু এস পার মেমো অনুযায়ী, ওটা কিন্তু এসডিএম, ওই লোকাল সাবডিভিশন যে সাবডিভিশনের স্কুল আছে সেই এসডিএম। তো এসডিএম যে সদর, ওনার কিন্তু 15টাই বিদ্যালয় ওনার হাতে। সেখানে যে একটা ডেভেলপমেন্ট ফি নেওয়া হয়, স্কুলগুলো ডেভেলপমেন্টের যে জন্য যে ম্যানেজমেন্ট কমিটি, সেটার মধ্যে কিন্তু সরাসরি পিডব্লিউডি, ডিডব্লিউএস এবং হেলথ প্রত্যেক মেম্বারকে সেখানে কিন্তু রাখা হয়। কারণ আমরা আগে কি হতো, একটা বিদ্যালয়ে একটা বিষয় যদি দরকার হতো, আমরা কিন্তু ম্যানেজমেন্ট এসএমসি কিন্তু সরাসরি কিছু দিতে পারতো না, এসএমসি থেকে সেটা আসতো বিদ্যালয় শিক্ষা দপ্তরে, নির্দিষ্ট দপ্তরে যেত, তারপরে সেখান থেকে মানে ইম্পোর্ট আসতে আসতে কিন্তু অনেকটা সময় লাগতো। যেহেতু বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে অন্য ডিপার্টমেন্টের মেম্বাররাও কিন্তু সেই কমিটির মধ্যে আছেন, তো সরাসরি ওনারা কিন্তু কমিউনিকেট করতে পারে। জল নিয়ে কোনো ইস্যু থাকলে ডিডব্লিউএস আছে, পিডব্লিউডির ইস্যু থাকলে ডিপার্টমেন্ট যদি থাকে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের যিনি মেম্বার আছেন ওনার সঙ্গে সঙ্গে কমিউনিকেট করতে পারে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোনো রকমেরই ঘাটতি সেখানে থাকে না। তো ডিএম স্যার যেটা হাতে নিয়েছেন সেটা হলো কি, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলকে নিয়ে উনি কিন্তু আলাদাভাবে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বা বাকি আনুষঙ্গিক ওনাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা প্রত্যেকটাই বিদ্যালয়ের সঙ্গে এসডিএম স্যারকে এবং অন্যান্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, ডিও স্যার এবং সঙ্গে মানে আইএসআরও কিন্তু সেই প্রত্যেকটা মিটিং এ উপস্থিত থাকছেন, এবং প্রতিটা বিদ্যালয়কে ইন্ডিভিজুয়ালি উনি কিন্তু ভেরিফাই করছেন কার কি অভাব অভিযোগ আছে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোনো সমস্যা আছে কিনা। তো এটা একটা খুব খুব ভালো ইনিশিয়েটিভ। সেই বিদ্যালয়গুলো কিন্তু মানে অদূর ভবিষ্যতে আমাদের মানে খুব একটা মানে ভালো আমরা অবস্থানে থাকবো। আমাদের যে প্রাইভেট স্কুলের যে একটা সিবিএসই যে একটা রমরমা বিষয়টা আছে এখন এই মুহূর্তে, সেটা হয়তো কিছুটা অন্তত ধাক্কা খাবে। প্রাইভেট স্কুল থেকেও হয়তো বেশ কিছু বাচ্চা এই বছরে আমাদের ভর্তি হয়েছে, আগামীতে হয়তো আরো অনেক বেশি বাচ্চা আমাদের এই বিদ্যালয়গুলোতে ভর্তি হবে, এটা আমি মানে আশা রাখছি। এবার আসছে একটা প্রসঙ্গে যে সিডব্লিউএস এর চাইল্ড উইথ স্পেশাল নিডস, এদের জন্য মানে এদের সার্বিক উন্নতির জন্য কি কি ধরনের কর্মসূচি নিয়ে? দেখুন, চাইল্ড উইথ স্পেশাল নিড এটার জন্য কিন্তু পূর্ববর্তীতে আগে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য কিন্তু আলাদা আলাদা বিদ্যালয় থাকতো। অর্থাৎ যারা ব্লাইন্ড তাদের জন্য আমাদের ব্লাইন্ড স্কুল, যারা হিয়ারিং ইম্পেয়ার্ড তাদের জন্য আমাদের
হিয়ারিং ইম্পেয়ার্ড স্কুল থাকতো। এখন কিন্তু এটা আমাদের ভাষাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশনের কথা, অর্থাৎ সিডব্লিউএসএন বাচ্চা আমাদের সাধারণ বাচ্চা সবাই সঙ্গে একই স্কুলে কিন্তু পড়াশোনা করবে। তো সেখানে সমগ্র শিক্ষার তরফ থেকে প্রথমে আমাদের বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা। তো অনেক সময় আমাদের সাধারণ চোখও কিন্তু ওদের যে নিড দরকার বা মানে ওদের যে মানে স্পেশাল চাই, সেটা কিন্তু আমরা সাধারণ চোখে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতেও পারি না। তো তার জন্য আমাদের কিন্তু আরবিএসকে টিম থাকে, মানে রাষ্ট্রীয় বাল শিক্ষা কার্যক্রম বলে আমাদের হেলথের মানে ডাক্তাররা ওনারা স্কুল ভিজিট করেন। পাশাপাশি আমাদের টিচাররাও কিন্তু বিশেষ টিচারদেরকে কিন্তু প্রতি বছরই আমরা মানে প্রত্যেক বিদ্যালয় থেকে 1-2 জন টিচারকে আমরা কিন্তু সেন্সিটাইজ করি, বিভিন্ন ধরনের ডিসেবিলিটি নিয়ে আলোচনা করা হয়। তো সেই ক্ষেত্রে টিচারও কিছু আইডেন্টিফাই করে। এই ধরনের ধরেন প্রাথমিকভাবে যে আইডেন্টিফাইড বাচ্চাদের আছে, তো সেটা বাচ্চাদেরকে আমরা মানে একটা বিশেষ শিবিরের মাধ্যমে, এটা কিন্তু শিক্ষা দপ্তরেরই একটা কাজ, আমরা বিশেষ শিবির আমরা করি একটা পার্টিকুলার ডেতে। আমাদের এখানে যেমন ইয়ে থাকে, আমাদের ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার থাকে, হ্যাঁ, তো সেখানে আমরা একটা বিশেষ দিনে আমরা প্রত্যেক বিদ্যালয় থেকে সেই বাচ্চাদেরকে কিন্তু সেখানে আনার জন্য আমরা আগে থেকে আমরা নোটিফিকেশন করি। তো সেই নির্দিষ্ট পেপারস নিয়ে এখানে যখন আসে ডাক্তাররা চেক করে তার কি ডিসেবিলিটি আছে, তো সেটার ভিত্তিতে ওদেরকে কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট প্রদান করে। আসা যাওয়ার খরচা এবং খাওয়ার খরচা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট কিন্তু বহন করে। তো প্রথমে আমার আইডেন্টিফাই হলো, সেকেন্ড আমরা আবার আরেকটা আমরা শিবির করি, সেখানে হলো অ্যাসেসমেন্ট ক্যাম্প বলে সেটাকে। সেই বাচ্চাগুলো স্পেশালি নিড যে বাচ্চাগুলো, তাদের কি প্রয়োজন, মানে তো চলন সামগ্রী, কারণ যদি হয়তো ট্রাইসাইকেল লাগে, কারোর হিয়ারিং ইম্পেয়ার্ডের জন্য কানের একটা মেশিন লাগে, কারোর হয়তো একটা স্পেশালি জুতো যদি বানাতে হয় সেই জুতো, হ্যাঁ, কারোর হয়তো একটা রোলেটর, হ্যাঁ, এর ছাড়াও কিন্তু এমআইএস কিট থাকে, মানে যেগুলো দিয়ে ওরা এক্সারসাইজ করতে পারে। তো এগুলো কিন্তু ডাক্তাররা দেখে, বাচ্চাদেরকে দেখে কিন্তু প্রেসক্রাইব করে পার্টিকুলার বাচ্চার কি দরকার। কিছু কিছু থেরাপিউটিক সার্ভিস থাকে, কোনো বাচ্চা হয়তো কথা বলতে ওর মুখে বাজে, ওর জন্য থেরাপিউটিক সার্ভিস আছে। কিছু বাচ্চাদের ইয়ে থাকে যে আমরা যে ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু আইডেন্টিফাইড যে বাচ্চা হয়, ওটা ডাক্তাররা যা রিকমেন্ড করে ওই অনুযায়ী কিন্তু ওদের চলন সামগ্রী কিন্তু আমাদের দপ্তরের তরফ থেকে দেওয়া হয়। পাশাপাশি এই যে শিবিরে আসা যাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু খরচাপাতি কিন্তু গভর্নমেন্টই বহন করে। এটা হলো দুটো দিক। সেকেন্ড হলো কি, বাচ্চারা যখন বিদ্যালয়ে আসে তো ওদেরকে একটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হয়, অর্থাৎ অন্য বাচ্চারা যত সহজে বিদ্যালয়ের কাছে চলে আসবে, হয়তো অটো রিজার্ভ করতে হবে, এই জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ওদের দেওয়া হয়। সম্ভবত এই বছর মনে 5,000 টাকা করে ধার্য হয়েছে। আর কিছু কিছু বাচ্চা আছে ট্রান্সপোর্টেশন দিলেও হয় না, ওদেরকে একজন ধরে নিয়ে আসতে হয়, ওদের জন্য এক্সপোর্ট অ্যালাউন্সও আছে। যারা ব্লাইন্ড থাকে, তো ব্লাইন্ড আমাদের কি হয়, ব্রেইল বই কিন্তু অ্যাভেলেবেল না। তো এটা অলরেডি আমরা এসএটি এটা নিয়ে কাজ করছি না, ওদূরে আমরা হয়তো যে ব্লাইন্ড বাচ্চাদের জন্য ব্রেইল বই আমরা পেয়ে যাব। আমাদের বিশেষ শিক্ষকরাও কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু যত সহজে বিদ্যালয়ের কাছে চলে আসবে, হয়তো অটো রিজার্ভ করতে হবে, এই জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ওদের দেওয়া হয়। সম্ভবত এই বছর মনে 5,000 টাকা করে ধার্য হয়েছে। আর কিছু কিছু বাচ্চা আছে ট্রান্সপোর্টেশন দিলেও হয় না, ওদেরকে একজন ধরে নিয়ে আসতে হয়, ওদের জন্য এক্সপোর্ট অ্যালাউন্সও আছে। যারা ব্লাইন্ড থাকে, তো ব্লাইন্ড আমাদের কি হয়, ব্রেইল বই কিন্তু অ্যাভেলেবেল না। তো এটা অলরেডি আমরা এসএটি এটা নিয়ে কাজ করছি না, ওদূরে আমরা হয়তো যে ব্লাইন্ড বাচ্চাদের জন্য ব্রেইল বই আমরা পেয়ে যাব। আমাদের বিশেষ শিক্ষকরাও কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু ব্রেইলে পড়াতে পারেন, তো বই পেলে ওইটা হবে। কিন্তু একজন পরে ওকে হয়তো শোনায় বা পরীক্ষার সময় ওরা স্কাইপ নেয়, মানে ওটা সুবিধা থাকে, ওরা পরীক্ষার সময় ওর থেকে ছোট ক্লাসের অন্য কোনো কাউকে হেল্প নিতে পারে। তো এটার জন্য কিন্তু ওই বাচ্চার জন্য একটা রিডার অ্যালাউন্স থাকে। আর যারা মেয়ে থাকে, মানে সিডব্লিউএসএন বাট মেয়ে, ওদের জন্য একটা গার্লস স্টাইপেন্ডেরও ব্যবস্থা থাকে। তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো ইম্পোর্ট আছে। পাশাপাশি প্রত্যেক পরীক্ষায় ওরা কিন্তু পার আওয়ারে 20 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হয়। অর্থাৎ ওর যদি 3 ঘন্টার পরীক্ষা হয়, ও কিন্তু আরো 1 ঘন্টা প্লাস, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু ওরা সময় পায়। তো ওদের কিন্তু 1 ঘন্টা সময় বেশি দেওয়া হয়। তবে সেই ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট লাগবে। তো
তো প্রথম যে ইনিশিয়েটিভ আমরা যে বলছি যে অ্যাসেসমেন্ট ক্যাম্প হওয়া বা যে আমাদের যেটা ক্যাম্পের মাধ্যমে আমরা সার্টিফিকেট দিই, এটা ছাড়াও কিন্তু গার্ডিয়ান যে অভিভাবকরা সহযোগী ওনারা কিন্তু সেই সার্টিফিকেট অর্জন করতে পারেন। এই হলো আমাদের মানে সিডব্লিউএস এর আমাদের দপ্তরের বিভিন্ন কাজ। পাশাপাশি আবার গার্ডিয়ানদের সেন্সিটাইজেশনের জন্য আমার থাকে, স্পোর্টসও হয়, সিডব্লিউএস এর জন্য আলাদা একটা স্পোর্টস প্রোগ্রাম হয়। তারপরে প্যারেন্টদের জন্য আবার আমরা একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম থাকি, কারণ এই বাচ্চাদেরকে প্যারেন্ট কিভাবে অনেক কাউন্সিলিং এর ব্যবস্থা হয়, অনেক প্যারেন্ট কিন্তু বাচ্চাদেরকে অন্যভাবে দেখে। তো ওদের মানে আরো ইন ফিউচার হয়তো আমাদেরকে আরো একটু ভাবতে হবে, মানে ইন অ্যাবসেন্স অফ প্যারেন্ট এই বাচ্চাদেরকে আমরা কিভাবে আরো বেশি হেল্প করতে পারি, ওরা সক্ষম করা যায়। তো এটা নিয়েও আমরা দপ্তর ভাবছে, তো হয়তো বা সেরকমের কোর্স টোর্স আরো আসবে, দেখা যাক। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনার পর আমরা আসছি আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্নে, যে যারা আগামী দিনে বিদ্যালয় পরিদর্শক হিসাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, তাদের ক্রাইটেরিয়া কি, যোগ্যতা কি? এই মুহূর্তে যখন আমি আমার কথাই বলি, আমরা যখন রিক্রুট হই, তো ইনিশিয়ালি আমাদের দপ্তর যখন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ছিল, তখন তো একটাই দপ্তর ছিল, তখন আমাদের দুটো রাস্তায় আমাদের কিন্তু মানে এই পোস্টে আসা যেত। একটা হলো আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আর একটা হলো প্রমোশনের ভিত্তিতে। তো ইন্সপেক্টর অফ স্কুল, এইচএম হাই, এইচএম এইচএস, দিস আর ইকুইভ্যালেন্ট। তো এই তিনটা পোস্টের জন্য একসঙ্গে অ্যাড হতো। তো অ্যাড হওয়ার পরে মানে ইন্টারভিউ হওয়ার পরে যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো থ্রু টিপিএসসি, সরাসরি কিন্তু ওইখান থেকে যে লিখিত পরীক্ষা ভাইবা টিপিএসসি এর মাধ্যমে হয়ে সেটা সিলেকশন হয়ে পোস্ট অনুযায়ী কিন্তু সেভাবে পোস্টিং দেওয়া হতো। অথবা যারা প্রমোশন হতো এসবিএইচএম থেকে, যাদের মানে রিকোয়েজিট কোয়ালিফিকেশন আছে অর্থাৎ ডিগ্রি আছে, হ্যাঁ, সেখান থেকে প্রমোশন হয়ে পরে বিএড অবশ্যই লাগবে, প্রমোশন হয়েও কিন্তু আসতো। তো এটা 65:35 রেশিওতে, অর্থাৎ 35% আসতো হলো আমাদের প্রমোশন মানে রিটেন পরীক্ষা বা ওই থ্রু টিপিএসসি, আর 65 হলো আমাদের অন প্রমোশন বেসিস। তো আমাদের 2014 মানে 14-15 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ডিপার্টমেন্টটা দুটো ভাগ হয়। ভাগে একটা হলো এলিমেন্টারি এডুকেশন আর একটা হলো সেকেন্ডারি এডুকেশন, দুটো ভাগ হয়। ডাইরেক্টরেট যখন আলাদা হয় তখন ইন্সপেক্টর অফ স্কুল, যেহেতু তখন সর্বশিক্ষা ছিল, ঠিক আছে, সর্বশিক্ষাতে কিন্তু আমাদের সর্বশিক্ষা স্কিমটা ছিল ক্লাস 8 পর্যন্ত, এবং ইন্সপেক্টররা যেহেতু মিড ডে মিল রিলেটেড এবং যে মানে ফ্রি টেক্সট বুক এবং সর্বশিক্ষা যে ফান্ডিং টান্ডিং নিয়ে কাজ করে, তো এই জন্য ইন্সপেক্টর অফ স্কুলদের কিন্তু দেওয়া হয়েছে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে। বাট যে আমাদের বাকি যে পোস্টগুলো আমাদের দপ্তরে ছিল, অর্থাৎ এইচএম হাই, এইচএম এইচএস, এইচএম এইচএস, এইচএম হাই, বা বাকি যে গ্যাজেটেড পোস্ট আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্টেট এসআরও, এই ধরনের অনেক পোস্ট ছিল, সেগুলো কিন্তু সবগুলো ছিল সেকেন্ডারির আন্ডারে। এইভাবে বাইফারকেশন হয়ে যাওয়ার পরে প্রথম আমাদের ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন প্রথমবার টিপিএসসির মাধ্যমে শুধুমাত্র ইন্সপেক্টর অফ স্কুলের জন্য অ্যাড করে, এবং সেই অ্যাডে আমরা মানে মাধ্যমে আমরা এখানে আসি। সেখানে যে রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল, জেনারেলদের ক্ষেত্রে 7 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং এসটিএসসিদের ক্ষেত্রে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স। আর হলে পরে মানে ইলিজিবল টু অ্যাপিয়ার অবশ্যই বিএড লাগবে, মাস্টার ডিগ্রি লাগবে। তো তারপরে আর কি রিটেন পরীক্ষা এবং ভাইবা দিয়ে আমরা এই পোস্টে আসি। আর এরপরে মানে 2015-তে একবার প্রমোশনে নেওয়া হয়েছিল, আর রিসেন্টলি আমাদের অ্যাডহক মাধ্যমে আমাদের এখানে নেওয়া হয়। তো মোটামুটি 113টা পোস্ট আমাদের ইন্সপেক্টর অফ স্কুল আমাদের দপ্তরের যে হিসাব অনুযায়ী আছে। তো সেই ক্ষেত্রে 33টা পোস্ট ছিল, মানে আমরা যখন অ্যাড হয় তখন 33টা পোস্ট ডাইরেক্ট রিক্রুটের জন্য অ্যাড হয়। তো 29 জন আমরা রিক্রুট হই। তো সেখানে ওই যে মানে এর জন্য মানে এলিজিবল ক্যান্ডিডেটের জন্য আরো 4 জন নেওয়া যায়নি। তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট এর মধ্যে আর হয়নি। তো একটা স্কোপ আছে এর মধ্যে, ভবিষ্যতে হয়তো বা ডিপার্টমেন্ট ভাববে, কারণ দপ্তর এখন সমস্ত কাজগুলো যেমন সমগ্র শিক্ষা চালু হয়, এখন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা তো ডিউর মাধ্যমে হতো, এখন সেটাও কিন্তু থ্রু আইএস। তো আইএস
গুলোকে মানে ওই যে প্রত্যেকটা ব্লকে 58টা ব্লকে দুটো করেছিল, একজন একাডেমিক সাইডটা দেখবেন, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডটা দেখবেন, এই হিসাব করে। তো সেই ক্ষেত্রে মনে হয় এর মধ্যে হয়তো আরো রিক্রুটমেন্ট হবে। তো অবশ্যই বেকার যারা আছেন বা যারা টিচার আছেন, যারা এই পোস্টে আসতে চান, অবশ্যই সেখানে কিন্তু অনেক কাজ করার একটা সুযোগ আছে, একটা ওয়াইড রেঞ্জ। তো আমি অবশ্যই বলবো পোস্টটা কি, বেতনটা কি, এটা না ভেবে এই পোস্টে আসুন, কাজ করার অনেক স্বাধীনতা পাবেন। হ্যাঁ, সেখানে অনেক কাজ আপনি ব্লক লেভেল প্ল্যানও করতে পারবেন, যে আসলে এই প্ল্যানের মাধ্যমে আপনি ডিওর মাধ্যমে সেই আপনার যে প্ল্যান সেটা আপনার উদ্যম হলে নিয়ে যেতে পারবেন। ইভেন আইএস গুলো কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো থাকে প্রত্যেক ব্লক লেভেল বা সাব ডিভিশন লেভেলে, সেই ডিপার্টমেন্টের সঙ্গে কিন্তু আমরা লাইজন হয়, মানে যেমন ধরেন ইলেকশনের ক্ষেত্রে বা ধরেন যে কোনো মানে এটা লাইন ডিপার্টমেন্টের সঙ্গে আইএসদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। যখন গভর্নমেন্টটি আমাদের এখন এই মুহূর্তে কিন্তু আমাদের হেলথ ডিপার্টমেন্ট কিন্তু আমাদের সঙ্গে ভীষণভাবে কাজ করছে। আমাদের হেলথ এন্ড ওয়েলনেস একটা প্রোগ্রাম আপনারা হয়তো জেনে থাকবেন। তো সেখানে আমাদের প্রত্যেক বিদ্যালয়তে মঙ্গলবারে আমরা হেলথ ডে পালন করছি, 2 জন করে টিচারকে আমরা হেলথ অ্যাম্বাসেডর বলে আমরা করেছিলাম। তো রিসেন্টলি এটা নিয়েও আমাদের একটা মিটিং হয়। তো সেখানে আমরা জানতে পারি যে এই যে হেলথ এন্ড ওয়েলনেস এটা এনএচএম এর আন্ডারে একটা উইংস, সেটা আরো বড় আকারে আমাদের একটা আসবে স্কুল হেলথ মিশন বলে। সেটা নীতি আয়োগ অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, বলছে প্রত্যেক রাজ্যগুলোর থেকে ওনারা যাতে ফ্রেম আপ করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে যাতে বাচ্চাদেরকে মানে অ্যাওয়ারনেস, আমরা যেটা ড্রাগ এবং বাকি যে আনুষঙ্গিক বিষয় আমরা চাইল্ড এনসিপিসিআর আমরা যেটা বলছি মানে চাইল্ড প্রোটেকশনের জন্য, সেটা আমাদের আরো ডেভেলপ করার জন্য কাজ হবে। তো এখানে একটা ভালো খবরও দিয়ে রাখি যে এই যে প্রজেক্ট করার জন্য কিন্তু মাত্র 2-3টো স্টেটের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যকেও কিন্তু নীতি আয়োগ দায়িত্ব দিয়েছে যে আপনারা একটু ফ্রেম আপ করেন যে কিভাবে স্কুল হেলথ মিশন নামে শিক্ষা দপ্তরের আন্ডারে যাতে আমরা এই মিশনটা করতে পারি। তো এটা একটা আমাদের গর্ব করার বিষয় যে ত্রিপুরা অনেক কাজে মানে এখন কিন্তু মানে আমাদের ন্যাশনাল লেভেলে এগিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। হাল্লাগুলির দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আলোচনায় নিশ্চিতভাবে বৃদ্ধ হয়েছেন। হাল্লাগুলির মুখ্য অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি, সঙ্গে থাকবেন হাল্লাগুলি। নমস্কার। ধন্যবাদ, নমস্কার।